কার্তিক মাসের নরম আলোয় ভাসছে পৃথিবী, মাঠের ধানের গন্ধ, আকাশে হেমন্তের স্নিগ্ধতা। ঠিক এমন সময়ে বোনের হাতের ফোঁটায় ভাই পায় আশীর্বাদের আলো। আর এই ছোট্ট একটি ফোঁটায় লুকিয়ে আছে হাজার বছরের পুরাণ, বেদ আর ভালোবাসার ইতিহাস। আজ আমরা ফিরে যাব সেই প্রাচীনকালে, যেখানে মৃত্যু ছিল যমের হাতে আর জীবনের আশীর্বাদ ছিল যমুনার চোখে। যেখানে ভাই বোনের সম্পর্ক শুধু রক্তের নয়, ছিল এক অনন্ত আত্মিক বন্ধন। পুরাতনের আজকের আয়োজনে আমরা খুঁজব ভাইফোঁটার উৎস, তার আচার, তার দার্শনিক মানে, আর যম ও জমির সেই রহস্যময় কাহিনী। নমস্কার, আমি সৌরভ। স্বাগতম আপনাদের সকলকে যম জমির ভাইফোঁটার এক প্রাচীন সম্পর্কের গল্পে। কথিত আছে, কার্তিক মাসের এক শুভ দ্বিতীয়াতে বোন যমুনা তার ভাই যমকে ফোঁটা দিয়েছিলেন। সেটাই নাকি আজকের ভাতৃদ্বিতীয়া, বাংলায় যাকে আমরা ভালোবেসে ভাইফোঁটা বলি। আমাদের লোকাচার, সংস্কার আর উৎসবের যে বীজ, তার অনেকটাই লুকিয়ে আছে বেদ ও পুরাণের গভীর স্তরে। বাহ্যত এটি এক আঞ্চলিক উৎসব বলেই মনে হয়, কিন্তু তার অন্তরালে আছে বহুস্তরীয় বিশ্লেষণ ও দার্শনিক ভাবনা। যম ও যমুনার পৌরাণিক কাহিনী মতে যে বিষয় আমাদের সামনে উঠে আসে, সেখানে প্রথমেই আমরা দেখি, বাংলায় আমরা যখন বলি যমুনা দেয় যমকে ফোঁটা, পুরাণ মতে এই যম হলো মৃত্যুর অধিপতি, মৃত্যুর রাজা। আর বোন যমুনা, যিনি তাকে এই শুভ দিনে ফোঁটা দিয়ে আশীর্বাদ করেছিলেন দীর্ঘ জীবনের জন্য। এই ঘটনাই পরবর্তীকালে ভাইফোঁটার মূল প্রেরণা হয়ে ওঠে। বেদের ভাষায় কিন্তু তাদের নাম যম ও জমি। আমরা সূর্যদেবের বিবস্বানের 3 পত্নী ছিলেন, সংজ্ঞা, রাজ্ঞী এবং প্রভা। তাদের সন্তান হিসেবেই যম ও জমি জন্ম নেন। সংজ্ঞা ছিলেন বিশ্বকর্মার কন্যা, যিনি সূর্যের পুত্র মনু ও যমের জন্মদাত্রী। পুরাণে বলা হয়েছে যমুনা আসলে সূর্য ও সংজ্ঞারই কন্যা, অর্থাৎ যমের ছোট বোন। ভাগবত পুরাণে দেখা যায়, কৃষ্ণকে যখন যমের পর বসুদেব গোকুলে যশোদার কাছে পৌঁছে দিতে যাচ্ছেন, তখন যমুনাই নাকি পথ তৈরি করে দিয়েছিলেন। সেই যমুনাই যমের বোন। শাস্ত্রে ভাইফোঁটার উল্লেখ হিসেবে দেখা যায়, 16 শতাব্দীর বিখ্যাত শাস্ত্রকার রঘুনন্দন লিখেছেন, কার্তিকেতু দ্বিতীয়ায়াম শুক্লায়াং মাতৃপূজনম, অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে বোন ভাইকে ফোঁটা দেয়, এবং সেই ফোঁটা হলো স্নেহ, শুভেচ্ছা ও দীর্ঘায়ুর প্রতীক। রঘুনন্দন আবার লিঙ্গ পুরাণের কথাও উদ্ধৃত করেছেন। সেখানে বলা হয়েছে, কার্তিকেই শুক্লপক্ষ দ্বিতীয়ায় ভাইফোঁটা না দিলে বোনেরা আগামী 7 জন্ম ভাই পাবে না। অর্থাৎ বিষয়টি প্রায় অভিশাপেরই মতো, এবং সেই থেকে আজ অবধি এই নিয়ম প্রচলিত হয়ে আসছে। মহাভারতেও কিন্তু এর উল্লেখ রয়েছে। যুধিষ্ঠিরকে বলা হচ্ছে, হে যুধিষ্ঠির, তুমি কি জানো ভাতৃদ্বিতীয়া শুভলগ্নে যমুনা যমকে নিজের হাতে রান্না করে প্রচুর পরিমাণে খাইয়েছিলেন, এবং তাতে ভাইয়ের আয়ু বৃদ্ধি পেয়েছিল। তাই নির্দেশ আছে, এই দিনে ভাই যেন নিজের বাড়িতে না খেয়ে বোনের বাড়িতেই আহার করে। বোনও যেন ভালোবাসা দিয়ে ভাইকে অর্ঘ্য, চন্দন, ফলমূল ও উপহার দিয়ে বরণ করে। শুধু তাই নয়, ভাইকে উপহার দিতে হবে বোনকে বা দিদিকে। সময়ের প্রভাবে সব উৎসবের রূপ যেমন বদলে যায়, তেমন নিয়ম বদলেছে, রীতিটিও হয়েছে পারস্পরিক। অর্থাৎ আজ আমরা উভয়কেই উপহার দিয়ে থাকি। কিন্তু বেদ গভীরে যদি যাই, তাহলে যম এবং জমির আরও অনেক কাহিনী, একটি হৃদয়গ্রাহী কাহিনী পাওয়া যায়। ঋগ্বেদের 10ম সূক্তে যম ও জমির এক বিস্ময়কর কথোপকথন রয়েছে। বলা হয়েছে, যমই প্রথম মানুষ যার মৃত্যু ঘটেছিল। তিনি মৃত্যুর পথ তৈরি করে স্বর্গলোকে গমন করেন। তার বোন জমি, যিনি এক নির্জন দ্বীপে ভাইয়ের প্রতি আকর্ষণে জর্জরিত হন। জমির কথায়, বিস্তীর্ণ সমুদ্র মধ্যবর্তী এই দ্বীপে এসে তোমার সহবাসের জন্য আমি অভিলাষিনী হয়েছি। কিন্তু যম সেই প্রস্তাবে সাড়া দেননি। তিনি বলেছিলেন, এ অনাচার, এ বিশুদ্ধ অজাচার। মানুষ পশু নয় যে অন্ধ কামনায় চলবে। জমির যুক্তি ছিল কিন্তু অন্য। মাতৃগর্ভে যখন তারা একত্রে শয়ন করেছেন, তবে বাইরে মিলনে দোষ কোথায়? তিনি আরও বলেন, যদি এক মুহূর্তের জন্য পরমেশ্বর পৃথিবীর সাধারণ অক্ষে ও কেন্দ্রবিন্দুতে সূর্যের গতি কমিয়ে দেন, এবং সূর্যের আলো যদি 3 দিন রাত্রিতে থেমে যায়, তখন পৃথিবী ও অন্তরিক্ষ একত্র হবে। এদের মতো তখন আমরাও, অর্থাৎ দিন ও রাত্রি, একত্রিত হতে পারব। কিন্তু যম অনর রইলেন। ক্রোধে যমই দ্বীপের অন্য প্রান্তে চলে গেলেন। ফিরে এসে দেখলেন ভাই যম নিথর হয়ে পড়ে আছেন। কান্নায় ভাসলেন জমি। দেবতারা এলেন তাকে শান্ত করতে, কিন্তু পারলেন না।
শেষে দেবতারা সময়কে ভাগ করে দিলেন দিন ও রাত্রিতে। জমির অশ্রু শুকিয়ে গেল এবং পৃথিবীতে শুরু হলো দিন রাত্রির চক্র। এই সূক্তে ভাই ফোঁটার কোনো উল্লেখ নেই, বরং এখানে যম একজন পুরুষ, জমি একজন নারী, এক আদিম পুরুষ ও নারীর প্রতীক, অনেকটা আদম ও ইভের মতো। পাণিনির ব্যাখ্যায়ও কিন্তু যম ও জমির সম্পর্ককে দার্শনিক অর্থে দেখা হয়েছে, আচারিক বা ভাই বোনের নয়। তবুও এই পৌরাণিক সূত্র থেকেই ধীরে ধীরে গড়ে উঠেছে ভাতৃদ্বিতীয়া, যেখানে ভাই ও বোনের বন্ধন শুধু রক্তের নয়, সমাজেরও। রঘুনন্দনের মতে এই পূজা অবশ্যই বোনের বাড়িতে হতে হবে, যাতে দুই পরিবারের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হয়। শাস্ত্রে এমনও বলা হয়েছে যে বোন যদি এই রীতি পালন না করে তবে আগামী 7 জন্ম সে ভাই পাবে না। এমন অভিশাপ সদৃশ উচ্চারণ থেকেই বোঝা যায় প্রথাটি কত গভীরভাবে সমাজে প্রথিত ছিল। এমনকি শাস্ত্রে সময় নির্ধারণও আছে। ভাইকে অবশ্যই 5ম প্রহরের মধ্যে আহারাদি করতে হবে, কারণ রাঁধুনি ও আয়োজনের ব্যস্ততায় সময় ফুরিয়ে যেতে পারে। যম ও জমি থেকে যমুনা যম পর্যন্ত, বেদ থেকে পুরাণ, শাস্ত্র থেকে লোকসংস্কার, এই দীর্ঘ যাত্রার শেষে আমরা পাই এক অদ্ভুত সুন্দর উৎসব, যেখানে মৃত্যু ও জীবনের সীমারেখা মুছে যায়। বোনের হাতের ফোঁটায় ভাইয়ের আয়ু কামনা আর ভাইয়ের আশীর্বাদে বোনের সুখ সমৃদ্ধি, এই দুয়ে মিলেই সৃষ্টি হয়েছে ভাইফোঁটার ঐতিহ্য, যা আজও আমাদের সমাজে স্নেহ, রক্ষা ও ভালোবাসার প্রতীক হয়ে বেঁচে আছে। সময় বদলায়, ক্যালেন্ডার বদলায়, কিন্তু বোনের চোখের সেই ভালোবাসা আর ভাইয়ের কপালের সেই ফোঁটা আজও একই থাকে। 1000 বছর আগের সেই যমুনা আজও যেন প্রতিটি বোন বা দিদি রূপে ফিরে আসে, হাতে রাখে চন্দনের থালা, মনের গভীরে উচ্চারণ করে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেন জমকে ফোঁটা, আমি দি আমার ভাইকে ফোঁটা। ভাই ফোঁটা শুধু একটি আচার নয়, এটি বোনের প্রার্থনা আর ভাইয়ের প্রতিশ্রুতির সেতুবন্ধন, যেখানে মৃত্যু ও জীবনের মাঝখানে জন্ম নেয় ভালোবাসার এক চিরন্তন রীতি। এই উৎসবের আলোয় থাকুক প্রতিটি ঘর, প্রতিটি পরিবারের বন্ধন অটুট, আর প্রতিটি হৃদয়ে থাকুক স্নেহের রঙিন ফোঁটা। আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, এবং অবশ্যই আপনার প্রিয়জনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আমার উৎসাহ বাড়াবেন, এই কামনা রাখি। শুভ ভাইফোঁটা।